হারানোর হিসেব কষতে, কষতে বুঝে গিয়েছি সবকিছু পাওয়ার দরকার নেই। যা আমার জন্য ছিল তা রয়ে গিয়েছে। আর যা হারিয়ে ফেলেছি তা হয়তো কখনো আমার জন্য ছিলই না। জীবন তার মতো করেই আমাকে সাজিয়েছে। দাগগুলোর সাক্ষী আমি বেঁচে ছিলাম। অপূর্ণতাগুলোই আমার গল্প। আর আমি সেই গল্পের একমাত্র প্রধান চরিত্র। আমি যথেষ্ট। যেমন ছিলাম, যেমন আছি ঠিক তেমনিই আমি যথেষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। হুট করে রাতের বেলা ডিসিশন নিলাম যে বরিশালে যাব। যেহেতু হুট করে ডিসিশন নেওয়া হয়েছে সো ব্যাগটা তো রেডি করতে হবে। রাতের বেলা ব্যাগ রেডি করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। তারপর ঘুমাতে ঘুমাতেও লেট হয়েছে। ঘুমটা খুব একটা ভালো না হওয়ার পরেও তারপরেও সকালবেলা বের হয়ে পড়েছি বরিশালের উদ্দেশ্যে। এবং সাথে এই যে একটা ঘোড়া ছিল, দেখে অবাক লাগছে না কেন ঘোড়া নিয়ে যাত্রা করছি? সো আমার পাশের সিটেই ছিল একজন মা এবং একটা পিচ্চি। সো সেই পিচ্চিটার একটা ঘোড়া ছিল। সো পিচ্চিটা তো পাশে বসেছেই, সাথে তার ঘোড়াটাকেও সুন্দর করে পাশে বসিয়ে তারপর নিয়ে যাচ্ছে। আমিও বাহিরের প্রকৃতি দেখছি এবং এত ক্লান্ত লাগছিল, যেহেতু রাতে খুব ভালো ঘুম হয়নি তাই খুব ক্লান্ত লাগছিল। তো ব্যাপার না, যেহেতু বরিশালে যাচ্ছি সো মনটা তো ফুরফুরা হবে। এবং খুব ভালো করে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। প্রথমে এসেছি নাজিরপুরে, সেখানে বাচ্চাদের নাচানাচি দেখছি। সন্ধ্যাবেলায় তারা খুব সুন্দর করে আমাকে নেচে দেখাচ্ছিল এবং মাশাআল্লাহ তারা অনেক সুন্দর নাচতে পারে, অনেক অ্যাক্টিভিটিস করতে পারে। দেখতে খুবই ভালো লাগছিল যে বাচ্চারা আসলে খুবই প্রাণবন্ত সময় কাটাচ্ছে। আসলে বাচ্চাদেরকে দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। নিজের ছোটবেলায় যখন ক্লাস 3 তে পড়তাম তখন কি করতাম? আমার এই বয়সের কথা মনে পড়ে। যখন আমি ফ্রক পরে ঘুরে বেড়াতাম, হাতা কাটা ফ্রক পরতাম, দৌড়াতাম, লাফালাফি করতাম, কত কিছুই না করতাম, তাই না? ছোটবেলার স্মৃতি মনে করা আসলে কিছুটা কষ্টের। মনে হয় যেন ফিরে চলে যাই সেই ছোট্টবেলায়। যাই হোক, তারপর আন্টি আমার জন্য হচ্ছে চিতই পিঠার ব্যবস্থা করেছে। সো চিতই পিঠা কিভাবে বানাচ্ছে সেটা আমি শেখার চেষ্টা করছি। যেহেতু এখন পিঠা বানানো শেখার সময় হয়ে গিয়েছে, মাঝে মধ্যে যখন নিজের খেতে ইচ্ছে করে তখন যেন হুটহাট বানিয়ে ফেলতে পারি। সো এজন্য একটু শিখে নিলাম। আন্টির কাছ থেকে শুনে নিলাম যে কখন কতটুকু পানি, কতটুকু লবণ, কি পরিমাণে কি দিতে হয় না হয়। সো সেটাই শিখছিলাম। পরে আমিও একটু নাড়াচাড়ি করছিলাম। একটু পাকনামি তো করতেই হবে, তাই না? এবং রাতের বেলা কিন্তু পিঠার আয়োজন করলে বেশ ভালো লাগে। গরম, গরম পিঠা খেতেও আমার খুব ভালো লাগে। সো আমি বসে, বসে দেখছিলাম কিভাবে পিঠা বানাচ্ছে এবং কিভাবে পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠছিল বা কিভাবে কতটুকু আঁচ দেয়া হচ্ছে। টুকটাক একটু শেখারও চেষ্টা করেছি। কেননা আসলেই এখন সময় হয়ে গিয়েছে নিজের হাতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়ানোর। সো একটু, একটু করে তো শিখতেই হবে। যাই হোক, সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছিল আর আমি তো বসতে হাঁটাহাঁটি করছিলাম আর পিঠা খাচ্ছিলাম। এই পিঠাগুলো আসলে খেজুরের রসে ভিজানো হবে। এখন তো শুকনো খাচ্ছি, বাট সকালবেলা হচ্ছে খেজুরের রসে ভিজানো পিঠাটা খাবো। আন্টি সুন্দর করে একটার পর একটা করে বানাচ্ছে এবং এই যে মাটির হাঁড়িতে, এটাকে বরিশালের ভাষায় মাটির খোলা বলা হয়। সো মাটির খোলায় বানানো হচ্ছিল। দেখতে যেমন সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছে যেন ছোটবেলায় দাদু বাড়িতে গেলে এরকম দাদু পিঠা বানিয়ে খাওয়াতো মাটির চুলায়, একদম রান্নাঘরে বসে থাকতাম আমরা। এবং পিঠাগুলো যে কি পরিমাণে মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এবং রাতের বেলা চাঁদ দেখছিলাম, মনে হচ্ছিল রান্নাঘরের উপরেই সুন্দর বিশাল বড় একটা চাঁদ, আকাশ জোড়া চাঁদ। আসলে আকাশে যেরকম চাঁদটা সুন্দর দেখা যায় ক্যামেরায় তেমন একটা সুন্দরভাবে বন্দী হয় না। তারপরেও একটু তুলে নিলাম। তারপর বাচ্চাদের নাচানাচি দুষ্টামি দেখছিলাম। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখছেন সেটা জানাতে ভুলবেন না। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।